রাষ্ট্রপতি ইস্যুতে জল্পনা কল্পনা হয়েছে বেশ কিছু এবং তারপর রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতির জন্য যে নির্বাচন তার প্রস্তুতি এইসবের ভেতরেই আছি আমরা। এবং আজকের আলাপটাও আমাদের তা নিয়েই। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তার কাছেই চলে যাচ্ছি সরাসরি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 20 আগস্ট। সবার মনেই নানান ধরনের প্রশ্নও রয়েছে এ নিয়ে। কে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এই ইস্যুতে আপনার মন্তব্য জেনে নিতে চাই শুরুতেই। আমাকে প্রশ্ন করেছেন। জি জি, আপনি আহ, আমার ধন- আমার ধ- একমাত্র অতিথি আজকে। না সরি, ধন্যবাদ আপনাকে। আসলে সরি, আমি বুঝতে পারি না। আপনারা তো জানেন যে ইতিপূর্বে আপনারাই বলেন 91 সাল থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভের পর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পথ চলায় বিভিন্ন সময় আমাদের দেশে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা তো জানেন যে গত এই 17-18 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সংসদীয় গণতন্ত্র থাকলেও আসলে সত্যিকার অর্থে নির্বাচনের যে যে পরিবেশ সংসদীয় গণতন্ত্রে সেটা অবশ্যই আপনারা বলেছেন যে একক প্রার্থী হলে নির্বাচন হয় না। আপনারা দেখেছেন 91-এ যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, সে সময় যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল, তখন কিন্তু আমাদের দেশে নির্বাচন হয়েছিল। সেখানে আমাদের দেশের রুলিং পার্টি, তখন আমরা ক্ষমতায় ছিলাম, ভোটের মাধ্যমে আমরা সেদিন আমাদের প্রেসিডেন্ট কে নির্বাচিত করেছিলাম। আপনারা এও জানেন যে দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরত আসার পর দেশের রাজনীতিতে একটা নতুন একটা গণতান্ত্রিক ধারা বা গণতান্ত্রিক পরিবেশ আজকে প্রবাহিত হচ্ছে সারা দেশে। মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক যে যাওয়া, যে পাওয়া, ভোট, নির্বাচন, এই যে আপনারা দেখেছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম ধর্মী স্বাধীনতার 55 বছর পর সারা দেশে 300 সিটে বাংলাদেশে একটা সিটও কোনো সংঘাত হয়নি, একটা সিটে কোনো নির্বাচন কার্যকর অভিযোগ আছে, একটা সিটে একটা কেন্দ্র নির্বাচন বন্ধ হয়নি। তো যাই হোক, আমরা আশা করছি, আপনারাই বলেছেন আগামী 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ উর্ধের ডেট, তারপরে নির্বাচনের ডেট, মনোনয়নপত্র দাখিলের ডেট। এবং আপনাদেরকে আমি এটুকু অবগত করতে চাই, সংসদীয় রীতি অনুযায়ী যদি আপনারা জানেন যে বিএনপি স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে পার্টির যিনি হাইকমান্ড, আমাদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমানকেই প্রেসিডেন্ট কে আগামী দিনে বিএনপি থেকে মনোনয়ন পাবে, এটা নির্ধারণ করার জন্য ওনাকে সমস্ত ক্ষমতা তার হাতে হস্তান্তর করা হয়েছে। তো সেক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলে যে দিনটা আছে, সেদিন বিএনপির নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যার নাম সেখানে প্রেরণ করবে এবং যিনি দাখিল করবেন, দাখিল করার পর যদি বিরোধী দল, বিশেষ করে জামাত, এনসিপি বা আদার্স স্বতন্ত্র প্রার্থীরা, তাদের যদি কোনো প্রার্থী না থাকে তাহলে তার নির্বাচন হবে না। আর যদি তারা কোনো প্রার্থী মনোনয়ন দেয়, তো সেক্ষেত্রে আপনারা জানেন যে যে কক্ষে মনোনয়নপত্র দাখিলের যে জায়গাটা, সেখানেই নির্বাচন হবে। এবং সেখানে আমাদের দেশের যে কয়জন সংসদ সদস্য, বিশেষ করে 300 জন জাতীয় সংসদ সদস্য যারা সরাসরি নির্বাচিত হয়েছে এবং 50 জন আমাদের সংরক্ষিত আসনে সংসদ, অর্থাৎ 350 জন জাতীয় সংসদ সদস্য, মেজরিটি পার্সেন্ট সদস্য যাকে নির্বাচিত করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বিরোধী দল থেকে যদি কোনো প্রার্থী তারা দেয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত, আর যদি তারা কোনো প্রার্থী না দেয় তাহলে বিএনপি বা সরকার দলীয় বা রুলিং পার্টি থেকে যে মনোনয়ন পাবে সেই নির্বাচিত হবে আপনার বিনা আপনার প্রতিদ্বন্দ্বী। এমনিতে পর্যবেক্ষণ কি? মানে 91 সালের মতো একাধিক প্রার্থী থাকবে বলে কি ভাবছেন, নাকি আহ, উম, মানে নির্বাচন হওয়ার প্রয়োজন পড়বে না এরকম মনে করছেন এবার? আমি আমার ব্যক্তিগত যেটা অভিমত, যে আসলে যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থাৎ বাংলাদেশের প্রায় ধরেন প্রায় 50-53% মানুষ
বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা বসিয়েছে। তা আমরা আশা করব যে বাংলাদেশের আমার জীবনের যে অভিজ্ঞতা, আমি তো অনেক কম বয়সে এমপি হয়েছি 90s এ, তখন আমার বয়স মাত্র 30 বছর। তো আমার জীবনে যেটা শিক্ষা দেখেছি যে, যে একজন এমপি হওয়ার জন্য স্বপ্ন ছিল। আমি আমি একটা রাজনৈতিক পরিবার থেকে আসা। তো আমি যেটা দেখেছি, ওই দেখা আর গত ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনের পরে যে পার্লামেন্ট আমি দেখলাম, আমার জীবনের অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে। ওখানে আমি দেখেছি কিভাবে একটা রাজনৈতিক দলকে পার্লামেন্টে দাঁড়িয়ে যে অশ্লীল ভাষায় অসত্য মিথ্যা কথা বলে মানুষের সামনে যেভাবে ছোট করা, তাকে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার করা, যেটা মানে কি বলবো, এটা আমার জীবনেকে একটা তিক্ততা, একটা অভিজ্ঞতা আমি অর্জন করছি। কিন্তু বর্তমান সরকার প্রধান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে দল আমরা সরকারে এসেছি, আমাদেরকে উনি প্রথম থেকেই বলেছে, আমি যেহেতু সংসদীয় দলের হুইপ, উনি আমাদেরকে বলেছে এই সংসদকে, এই 50 বছর স্বাধীনতার পরে এই সংসদকে প্রাণবন্ত করতে হবে। অর্থাৎ এই সংসদ হবে বাংলাদেশের মানুষের সমস্ত কিছু, জীবন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন, সবকিছুরই প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এবং সবসময় আমরা যারা হুইপ, আমরা যারা হুইপিং করি, সবসময় সতর্ক থাকতে। অনেক সময় সরকারি দলের অনেক এমপি আক্রমণাত্মক বক্তব্য রাখে, তাতে করে বিরোধী দল তারা অসন্তুষ্ট হয় বা বিভিন্ন ভাবে একটা পরিবেশ সৃষ্টি। আমরা চেষ্টা করি যেন কোনোভাবেই পার্লামেন্ট আলোচনা হবে প্রাণবন্ত, সেখানে এমন কোনো আক্রমণাত্মক, এমন কোনো কথা আচরণ না করা উচিত, তাতে করে সংসদটা সেই অতীতের যে মানে বিশৃঙ্খলা, যে অশ্লীল অসভ্য ভাষা, গালিগালাজ, একটা দলের নেতাকে অন্য একটা দলের নেত্রীকে, অন্য এক দলের কর্মীকে মানে যে ভাষায় আপনারা দেখেছেন যে শিল্পী, গানের শিল্পী, অভিনেতা, অভিনেতা, তো ওখানে পলিটিক্স এর কোনো বালাই ছিল না। ওটা একটা মানে কি বলবো, একটা নাট্যকেন্দ্রের মতো ছিল পার্লামেন্ট। তো আজকে আমরা ওই জায়গা থেকে বের হয়ে পার্লামেন্টকে আমরা প্রাণবন্ত করার জন্য জায়গা দরকার। আমি আশা করছি আপনি যেটা বলেছেন, যে আমরা আশা করি যে আমরা যে প্রার্থী আমাদের নেতা তারেক রহমান সাহেব দেবে, সেক্ষেত্রে বিশ্বাস করি যে আমাদের বিরোধী দল আমাদের প্রার্থীকে গ্রহণ করবে, আমরা বিশ্বাস করি। এবং অপ্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রার্থী বা বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে বলে আমি বিশ্বাস করি। আহ, নিয়ম অনুযায়ী দলের ভেতর থেকে প্রার্থী দেওয়া সম্ভব, মনোনয়ন দেওয়া সম্ভব রাষ্ট্রপতি পদে, এবং আপনি যেটি বলছিলেন যে দলীয় প্রধানই সেই দায়িত্বটি পালন করবেন। এমনিতে একটু যদি কোনো ধারণা দেন, কিংবা যদি আপনার ধারণা থেকে থাকে, কোনো প্রেডিকশনও হতে পারে সেটা, যে কে হতে পারেন, এমন কারো ব্যাপারে কি কিছু বলবেন? না, আসলে আপনারা তো জানেন বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। আমি এই বিশাল রাজনৈতিক দলের একটা বিএনপির একটা ছোট কর্মী। এখানে আপনারা তো জানেন যে বিএনপি, আমরা যারা, আমার জীবনের তো ধরেন এই গত 18 বছরের প্রায় 7-8 বছর আমি জেলেই কাটিয়েছি। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় 4 বার জেলে গেছি, তখনও প্রায় 2-2.5 বছর জেলে কাটিয়েছি। অর্থাৎ দীর্ঘ সময় আমার রাজনীতির জীবনের জেল কষ্ট, নির্যাতন, নিপীড়ন, আমার বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার বাড়ির মেইন রোডের ধারে মানুষ দেখেছে ধ্বংসপ্রাপ্ত একটা বাড়ি, একটা মানে কি বলবো। যাই হোক, আমি না, আমাদের বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মী একই অবস্থা। আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া, সবাই কিন্তু আমরা নির্যাতিত। কেউ অবশ্যই জিয়া পরিবার না, আমাদের চেয়ে অনেক বেশি নির্যাতিত। তো আমি মনে করি যে আমাদের নেতা, আমার জীবনের যে অভিজ্ঞতা, তার সঙ্গে তো আমি ধরেন সেই 90s, অর্থাৎ ওই সময় যখন আমি এমপি হলাম, ও তার আগে থেকেই উনাকে যেটুকু আমি চিনি, আমি তারেক রহমান হিসাবে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যায়নি। শুধু তাই না, দেশে বিদেশে পৃথিবীর বহু জায়গায় আমরা তার সঙ্গে যাওয়া শুরু করেছি। তো আমি তারপরে লন্ডনে উনি গেলেন, যতবারই লন্ডনে গেছি তার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং বিভিন্ন সময় স্কাইপে, টেলিফোনে, যে আমার যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যে তারেক রহমানকে আমি দেখেছি এই 12
ফেব্রুয়ারির পর সেই তারেক রহমান একেবারে চেঞ্জ। উনার চিন্তা, উনার ভাবনা, উনার পরিকল্পনা পুরো এদেশের মানুষকে নিয়ে। তার যে অর্জন, তার যে জ্ঞান, আমি বিশ্বাস করি উনি এই যে মনোনয়ন, হ্যাঁ আপনারা তো জানেন বিএনপি বা আওয়ামী লীগ মনোনয়ন দিলে কিন্তু মারাত্মক ভুল করে, মানে ভুল সিদ্ধান্ত দেয়। উনি আমার বিশেষ করে এই রাজশাহী বিভাগের, আমি এই বিভাগের দায়িত্বে ছিলাম দীর্ঘদিন, বিভাগীয় দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, আমি যেটা ভেবেছিলাম এই প্রায় ৩৯টার মতো ৩৮টার মতো সিট আমাদের এই বিভাগে, রাজশাহী বিভাগ ৩৯টা, আমি ভেবেছিলাম যাদেরকে নমিনেশন দিলে এমপি হয়ে জয়লাভ করবে। আমি দেখেছি উনি যেভাবে হোক, সার্ভে হোক বা বিভিন্ন মাধ্যম দিয়ে হোক, যোগাযোগ করে হোক, আলোচনা করে হোক, উনি যেটা মানে যে সমস্ত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং প্রত্যেকটা প্রার্থী কিন্তু জনপ্রিয়। তো আমি আমার যে অভিজ্ঞতা, আমার এই নির্বাচন থেকে এই পর্যন্ত, এই পার্লামেন্ট বলেন, এবং আপনি দেখেন উনি এই গতকালকে পরশুদিন আমি ছিলাম এই জুলাই গতকালকে, আজকে সেখানে প্রধান উপদেষ্টা ছিলেন সাবেক, তাকে নিয়ে এসে মঞ্চে তার পাশে বসিয়ে তাকে দিয়ে বক্তব্য দেওয়া। আজকে দেখেন বিরোধী দল, সরকার দল, আমরা দেখেছি আমাদের নেত্রী, বিরোধী দলের নেত্রী, আমরা তো আত্মীয়, যে অপ্রিল ভাষা, মানে সরকারের থেকে কাল দেওয়ার তো দরকার নাই, তার তো সরকার আছেই। বিরোধী দলকে অত্যন্ত সম্মান করে দিতে পার্লামেন্টে রেখে বিরোধী দল সরকার দল মিলে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, এটাই তো একটা যোগ্যতা। তা আমরা দেখেছি আমাদেরকে জোর করে হলো পার্লামেন্ট থেকে বের করে। দেখেন 1991 সালে তখন বিএনপি প্রথম ক্ষমতা আসলো, হ্যাঁ, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সব পার্টি আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র আসলো। কি হলো? বিএনপি ক্ষমতা আসলো, বিরোধী দলের নেতৃত্ব তৎকালীন আজকের যিনি ইন্ডিয়া আছেন কি বলেন, একদিনের জন্য তাকে শান্তিতে থাকতে দেবো না। 172 দিন হরতাল, এই যে রাজনৈতিক কালচার। তা আমি যেটা বলতে চাচ্ছি যে টোটালি ডিফারেন্ট। আজকে তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষকে ফেরত দিতে চাই না ওই সংঘাতময় প্রতিহিংসা রাজনীতি। অর্থাৎ আমি আমি মনে করি তার যে জ্ঞান, তার যে যোগ্যতা, তার যে অভিজ্ঞতা, এই মনোনয়ন দেওয়া বা সরকার চালানো, আমি বিশ্বাস করি উনি যাকে, অবশ্যই একজন ত্যাগী, নির্যাতিত, এদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয়, যাকে এদেশের মানুষ পছন্দ করে, আমি বিশ্বাস করি একটা সুচিন্তিত উনি সিদ্ধান্ত দেবেন যিনি এদেশের মানুষের গ্রহণযোগ্য একজন প্রেসিডেন্ট হবে। এটাই আমি আশা করি উনি এই সঠিক সিদ্ধান্তই নেবেন। আরেকটা ব্যাপার আমার জানার ছিল, আপনি বলছিলেন যে আহ, সংসদে অন্য যেসব দল রয়েছে তারা যদি কাউকে মনোনয়ন দিতে চায় সেক্ষেত্রে নির্বাচনের বিষয়টি আপনি বলছিলেন। আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে দলীয় রাজনীতি করে সংসদে আছেন এমন কারোর বাইরে, মানে স্বতন্ত্রভাবেও কি কেউ রাষ্ট্রপতি হতে চাইতে পারেন, মনোনয়ন কি পেতে পারেন? অবশ্যই, অবশ্যই সবারই রাইট আছে। দেশের যে কোনো মানুষ, যে কোনো রাজনীতি, আপনারা যদি মনে চান, আপনার যদি 35-এর উপর বয়স হয়, অবশ্যই প্রেসিডেন্ট যিনি হবেন তার বয়স 25-এর উপরে হতে হবে। হ্যাঁ, তো অবশ্যই ইউ হ্যাভ রাইট। সো এখানে যে কোনো লোকই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখতে হবে, মনোনয়ন দাখিল করতে পারে। এমনি তবে কি বৈশিষ্ট্য থাকতে হয় রাষ্ট্রপতি এখানে হতে ধরেন চাই? প্রেসিডেন্ট, এখানে তো এমন কোনো ক্রাইটেরিয়া নাই। আজকে ধরেন এই যে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখি, এই যে এখন কয়েকদিন আগে দেখছি চেয়ারম্যান, মেয়র বা উপজেলা চেয়ারম্যান বা মেয়র হতে এই লাগে সে লাগে। পার্লামেন্ট নির্বাচনের আগেও আমরা দেখেছি অমুক পাস লাগবে, এমএ পাস লাগবে, ডিগ্রি পাস লাগবে, ল পাস লাগবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই রাজনীতির ইয়েতে এটা কোনো নিয়ম বা নীতি না। তবে যারা পাগল বা যারা অসুস্থ, এই ধরনের লোকরা তো আর ইলেকশন করতে পারবে না। যারা সুস্থ মানুষ, যারা জ্ঞানী, মানে জ্ঞান রাখে, স্বাভাবিক সুস্থ মানুষ, যারা মানে পাগল বা এই ধরনের মানুষকে তার প্রেসিডেন্ট হতে পারবে না। তো এটা সংবিধান অনুযায়ী যে কেউ প্রেসিডেন্ট হওয়ার অধিকার হয়। এখানে এখানে কোনো বাধা বা কোনো নিষেধ নাই, যেটা আচ্ছা, আমরা মনে করি। জি। বা যেন সাজাপ্রাপ্ত, যিনি কনভিক্টেড, যিনি সাজা বহাল আছে,
সে ধরনের লোক তো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বা প্রেসিডেন্ট হতে পারত না। তিনি পারবেন না। এই আচ্ছা, যে এই বুঝতে বিষয়গুলো। পেরেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানার ছিল, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ এলো এবং জাদুঘরটির উদ্বোধনের দিনের কথাও আপনি বলছিলেন। জুলাই সনদ প্রসঙ্গে একটু আসতে চাই। জুলাই সনদে একটা বিষয়ের উল্লেখ ছিল যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং দায়িত্বের ভারসাম্যের কথা বলা হয়েছে। জুলাই সনদ তো এখনো কার্যকর নয়, তবে সেই ভারসাম্যের ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা কি আছে কিনা, বা ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা নেওয়া হবে কিনা? দেখেন একটা রাষ্ট্রপতি জুলাই এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য। না, এটা তো আমাদের জুলাই জুলাই ইয়েতে মানে এগ্রিমেন্টে এই জিনিসগুলো তো আপনারা জানেন সে সময় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কোনগুলো বিষয়গুলো আমাদের বিএনপি থেকে আপত্তি দেওয়া হয়েছে। তো এটা তো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্যর ব্যাপারে আলোচনা হয়েছে সে সময় অবশ্যই। সেটা লিখিত আকারে সে সময় সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং বারবার আপনারা দেখছেন, আপনারা খেয়াল করেছেন পার্লামেন্টে কিন্তু বিরোধী দল এই জুলাই সনদ নিয়ে পার্লামেন্টে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী গত পরশু আমাদের এই জুলাইয়ের 4 আগস্ট আলোচনা সবাই কিন্তু উনি পরিষ্কার বলেছে যে যে সিদ্ধান্তগুলো আন্দোলনের পরবর্তীকালে বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল মিলে যে আলোচনা হয়েছে জুলাই সনদ কেন্দ্র করে এবং আগামী দিনে রাষ্ট্র, দেশ, সংবিধান মানে পার্লামেন্ট কিভাবে সরকার চলবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। এখন বিষয়টা হয়েছে আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি, আপনারা জানেন দেশ স্বাধীনতার পর একটা সংবিধান দেশে প্রণয়ন হয়েছে। হ্যাঁ, এই সংসদকে তো সরি, এই সংবিধানকে তো প্রণয়ন অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করছি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি যেহেতু আইন বিষয়ক মোটামুটি একটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে উনি পার্লামেন্টে সবসময় কথা বলেন। তো আমি আশা করছি যে এই যে বিষয়গুলো নিয়ে আপনারা দেখেন, এই যে সংবিধান সংশোধন নিয়ে আমরা একটা কমিটি করেছি, যে কমিটিতে আমরা তাদের নাম চেয়েছি, এখনো তারা নাম দেয় নাই। আমরা কিন্তু গত পরশু আমরা বারবার বলার চেষ্টা করেছি বা চেষ্টা করছি যে আমরা যা কিছু করি, এবং বিরোধী দলের নেতাও উনি বলেছেন এই পার্লামেন্টই হবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রাণ, সবকিছু। তো আমরা তো এটাই করতে চেয়েছি। আজকে যদি এই যে জুলাই সংস্কার বা জুলাই সংবিধান সংশোধন, আমরা বলছি সংবিধান সংশোধন, তারা বলছে সংস্কার, কথার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য, হয়তো কথার ভাষা পার্থক্য, কিন্তু কথা কিন্তু একটাই, আমরা যাই কিছু করি না কেন সংবিধানকে সংশোধন করতে হবে। আর সংবিধানকে সংশোধন করতে গেলে তো পার্লামেন্ট লাগবে, আর পার্লামেন্ট সদস্যরা একটু সংবিধান সংশোধন করবে। আর এটাই কিন্তু আমরা বারবার বলছি, আমরা আলোচনা করে যে বিষয়গুলো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা এই 5ই আগস্টের পরে বিভিন্ন মিটিং করে, কতবার দেখেছেন এই পার্লামেন্টে মিটিং হয়েছে, অসংখ্যবার, সেখানে আলোচনার সাপেক্ষে আমরা এই জুলাই সনদকে প্রতিষ্ঠা করার জন্য যা যা পদক্ষেপ আমরা নিতে চেয়েছি। জি, আপনাদের এইটুকু আমরা বলতে চাচ্ছি, আবারও আপনাকে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, যেহেতু বিরোধী দল এখনো নাম দেয় নাই, আমরা আশা করি যে তারা অতি সত্বর নাম প্রেরণ করে আলোচনার মাধ্যমে এই যে সংস্কারের কথা আপনারা বলছেন জুলাই, এটা আমার বিশ্বাস আমরা যা কিছু করি না কেন আগামী দিনে আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান করবো বলে জি। আমরা বিশ্বাস করি। আমরা আজ মূলত আসলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলছিলাম। 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেসব বিষয়ে। এ বিষয়ে অনেক কিছু জানা হলো আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আমাদেরকে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।